ঘুরতে ঘুরতে এবার আমরা এমন একটি শহরে এসে পৌঁছেছি যে শহরের পুরোটাই পানির মধ্যে ভাসমান। বলুন তো শহরটির নাম কি? আগেই বলছি না, আশা করছি এতক্ষণ যা বললাম তাতেই বুঝে নিয়েছেন। আর যদি বুঝে না নিতে পারেন তবে বলবো সারা পৃথিবীর মানুষ সারা জীবন ধরে স্বপ্ন দেখে অন্তত এই শহরে একটিবার ঘুরে যাবার। এত রহস্য করে লাভ নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। জি, এটাই ভেনিস শহর। ভেনিস ইতালির জলে ভাসা এক শহর। পর্যটক হিসেবে যারা ইউরোপের মাটিতে পা রাখে তাদের তালিকায় সব সময় উপরের দিকে থাকে ভেনিসের নাম। আগের রাতে ইতালির মিলান থেকে ট্রেনে করে ভেনিসে এসে পৌঁছেছি। সকালটা রোদ ঝলমলে। বেরিয়েছি ভেনিস দেখতে। শুধু আমি নই, আরো শত শত মানুষ একই উদ্দেশ্যে আজকের দিন শুরু করেছে। এক পরিসংখ্যানে জানা যায় প্রতিদিন প্রায় 50,000 মানুষ ভেনিসের সৌন্দর্য দেখতে আসে। ভেনিসের অলিগলি থেকে মোড় পর্যন্ত উপচে পড়ে পর্যটক। স্থানীয় বাসিন্দাদেরও নিশ্চয়ই অভ্যাস হয়ে গেছে। তাছাড়া পর্যটকই এই শহরের লক্ষ্মী। হাঁটতে হাঁটতে একটা মোড়ে চলে এসেছি। এখানে পর্যটকরা বিভিন্ন ধরনের সুভেনির কিনছে। চারিপাশে পুরনো সব ভবন, প্রত্যেকটি জানালায় সুন্দর করে সাজানো ফুলের গাছ। এরই মধ্যে বেশ কিছু মুখোশের দোকান চোখে পড়ল। রঙিন সব মুখোশ। এই ভেনিস যত কিছুর জন্য বিখ্যাত তার মধ্যে মুখোশও আছে। এমনকি এখানে বছরের একটা সময় মুখোশ উৎসবও হয়। কিনবেন নাকি একটা মুখোশ? যত মুগ্ধতায় থাকুক না কেন, হঠাৎ করেই ভেনিসে এসে এর সবকিছু আমার পক্ষে আপনাদের জানানো সম্ভব নয়। তাই আমরা সহযোগিতা নিব এখানে বসবাসকারী বাংলাদেশি বন্ধুদের। চলুন তাদের সাথে প্রথমে পরিচয় করে দিই। আমি রিগান, তানভীর রহমান, আমি নাজির প্রধান, আমার নাম গোলাম কিবরিয়া। এই হলো ভেনিসের প্রধান যোগাযোগ ব্যবস্থা। 118টি ছোট ছোট দ্বীপ সংযুক্ত হয়ে গড়ে উঠেছে এই ভেনিস নগরী। এর ভেতরে নাকি খাল আছে 177টি। চলতে গেলেই একটু পর পর ছোট ছোট সেতু পেরোতে হয়। এমন 400টিরও বেশি সেতু আছে পুরো ভেনিসে। একটা সেতু পেরোনো মানে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলে যাওয়া। পৃথিবীর মধ্যে এত ফুল আর কোথাও নাই। বিশ্বের ফুল এত ফুল পৃথিবীর মধ্যে আর কোথাও নাই, একমাত্র ভেনিস শহরে এতগুলা ফুল আছে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর নৌকা। এগুলো আমাদের দেশের ডিঙ্গি নৌকারই রোমান্টিক ভার্সন। এখানে এগুলোর নাম গন্ডোলা। এই নৌকার মাঝিদেরও আলাদা ড্রেস আছে, সাদা কালো ডোরা কাটা। ভেনিস শহরের মাঝখান দিয়ে বড় একটা খাল চলে গেছে, তার নাম গ্র্যান্ড ক্যানেল। অনেকগুলো সেতু দিয়ে খালের দুই পাশ একে অপরের সাথে সংযুক্ত। এর মাঝেও একটা সেতু আছে যা পর্যটকদের এখানে টেনে নিয়ে আসে। আমার পেছনে যে ব্রিজ তার নাম রিয়ালতো ব্রিজ। এই ভেনিসের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এই ব্রিজের পেছনেও অনেক ইতিহাস এবং অনেক গল্প ছড়িয়ে আছে। রিয়ালতো ব্রিজ ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের উপর নির্মিত সবচেয়ে পুরনো 4টি ব্রিজের অন্যতম এটি। জলে ভাসা যে শহর মানুষ দেখতে আসে সেটা সবচেয়ে বর্ণিল এই ব্রিজের উপর থেকে। এ কারণেই ভেনিসে আসা পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে এখানে। এখান থেকে যেদিকে তাকাবেন সেদিকেই চোখ আটকে যাবে। তথ্য বলছে 1588 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1591 সালের জুলাই মাসে শেষ হয় 48 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি। কত শত বছর চলে গেল, পাথরের এই ব্রিজ এখনো ব্যবহৃত হচ্ছে। তবে এর উপর দিয়ে ঝড়ঝাপটাও কম যায়নি। একবার মার্কেস অফ ফেরেরার বিয়ের অনুষ্ঠান দেখতে এত মানুষ এই ব্রিজের উপর উঠেছিল যে শেষ পর্যন্ত ব্রিজটা ধসে যায়। আমি যখন ভেনিসে পৌঁছালাম তখন একবারের জন্য মনে হয়নি যে এখানে আমি আগে আসিনি। কারণ এখানে হলিউডের এত সিনেমার চিত্রায়ন হয়েছে যে আসলেই মনে হবে আগেও এসেছে এখানে। যেসব পর্যটক খুব অল্প সময়ের জন্য আসে তারা স্পিড বোট বা ওয়াটার বাসে করে এই খালে ঘুরে বেড়ায়।
আর বেশি সময় নিয়ে আসা আয়েশি পর্যটকরা বৈঠান নৌকা গন্ডোলাতে রাজার হালে বসে ভাসতে ভাসতে ভেনিস দেখে। কোনো কোনো পর্যটক হয়তো নিজেই বৈঠা ধরে ফেলে। অনেক কথা হলো, চলুন এখন একটা গান শুনি। Enamorado de la vida, que a veces duele. Enamorado de la vida, a veces duele. Si tengo frío, que yo busco candela. Si tengo frío, que yo busco candela. Volando voy. Y volando vengo, y volando voy. Volando vengo, que te por el camino yo me entretengo y voy por el camino voy. Yo me entretengo. এই ভেনিসে সবাই জলে ভাসা একটা শহর দেখতে আসে, কিন্তু ভেনিসে হাঁটতে হয় কারণ আপনি হাঁটতে বাধ্য। আর যদি না হাঁটেন তাহলে ভেনিস দেখা কিন্তু সম্পূর্ণ হবে না। আমরা এখন যাচ্ছি সান মার্কো, যেটা ভেনিসের অন্যতম একটি টুরিস্ট প্লেস। প্রবাদে আছে, কেউ যদি ভেনিস ভিজিট করতে চায় তাহলে সান মার্কো যদি কেউ না যায় তাহলে 16 কলা পূর্ণ হয় না। এখানে যে প্যালেসটা আছে ওটার নাম হলো পালাসো দুকালে। এটা এক সময় যখন রাজা শাসন করত তখন এটা রাজার অ্যাপার্টমেন্ট ছিল। অ্যাপার্টমেন্ট উনি এখানেই বাস করতেন এবং পাশেই কারাগার আছে। যদি কারো শাস্তির ব্যবস্থা করা হতো এই কারাগারেই সাধারণত কয়েদিদের রাখা হতো। আর একটা জায়গা আছে জানালা, যদি কারো ফাঁসির হুকুম হইতো ফাঁসি দেওয়ার আগে ওই জানালা দিয়ে লাস্টবারের মতো ভেনিসকে দেখানো হতো। আমরা সেই 16 কলা পূর্ণ করার জন্য হাঁটতে শুরু করেছি। মাঝখানে এক বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে কিছুটা আলাপ পরিচয় সেরে নিয়েছি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। স্যান মার্কো, টুরিস্ট হার্ট অফ ভেনিস, অর্থাৎ ভেনিসে পর্যটকদের অন্যতম আকর্ষণ এই স্যান মার্কো। এটি সান মার্কো, ভেনিসে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এই জায়গাতে না আসলেই নাকি ভেনিস দেখার 16 কলা পূর্ণ হয় না। এই জায়গাটার নাম পিয়াজ্জা স্যান মার্কো বা স্যান মার্কো পাবলিক স্কোয়ার। এই পাবলিক স্কোয়ারে সেন্ট মার্ক ব্যাসিলিকা আছে, ডজেস প্যালেস আছে। সারা দুনিয়ার মানুষের রসনা তৃপ্ত করার জন্য ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট, সুভেনির শপ, ফ্যাশন শপ সহ আছে আরো কত কিছু। স্যান মার্কো নিয়ে বিভিন্ন মাধ্যমে জানতে গিয়ে যে বিষয়টা সম্পর্কে জানা হয়নি তা হলো এই চত্বরের শত শত কবুতরের কথা। আমরা যখন পৌঁছালাম তখন মানুষের চেয়ে কবুতর বেশি দেখলাম। এই উড়তে থাকা প্রাণীগুলো এখানে খুব অলস, উড়ে বেড়াতে নয়, এরা মাটিতে থাকতেই পছন্দ করছে। ভাবছি পর্যটকদের আদর আর আপ্যায়নে হয়তো এই কবুতরগুলোকে অলস করে ফেলেছে, একেবারে গা ঘেঁষা। যার কাছে খাবার তার হাতেই উঠে যাচ্ছে, একজনের খাবার শেষ করে আরেকজনের কাছে চলে যাচ্ছে গুটি গুটি পায়ে। আরো অনেক মানুষ চলে এসেছে এই চত্বরে। এই হলো সেন্ট মার্ক ব্যাসিলিকা। এটা উত্তর ইতালিতে রোমান ক্যাথলিকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চার্চ। স্যান মার্কো পাবলিক স্কোয়ারের একেবারে পূর্ব অংশে এর অবস্থান। যারা ভেনিসের এই অংশে বেড়াতে আসেন তাদের একটা উদ্দেশ্য থাকে এই ক্যাথিড্রালটা ভালো করে দেখা। এই চত্বর একটা সময় রিপাবলিক অব ভেনিসের ধর্মীয় এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। এরই মধ্যে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো চত্বর। এখানকার কবুতরগুলোর আসলে সাহস আছে, মানুষের হাতে উঠে যায় একেবারে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি একটা। পৃথিবীতে নিয়মটা এরকম, কবুতরও মানে।
এই হলো ডজেস প্যালেস। রিপাবলিক অফ ভেনিসের প্রধান কর্তা ছিলেন ডজেস। অন্য অর্থে এটাকে ডিউক বা প্রধান ম্যাজিস্ট্রেটও বলা যায়। 1340 সালে এই প্রাসাদ তৈরি হয়। চত্বরের দিকটা দেখা শেষ হলে পর্যটকরা সমুদ্রের দিকে চলে যাচ্ছে। এখানে বড় বড় দুটি পিলার বা স্তম্ভ দেখা যাচ্ছে। মধ্যযুগে ভেনিসই হয়ে উঠেছিল এই অঞ্চলের অন্যতম বাণিজ্য কেন্দ্র। বিশেষ করে সিল্ক, শস্য ও মশলা বিভিন্ন দেশ থেকে আসতো এদিক দিয়ে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বিখ্যাত পর্যটক মার্কো পোলো এই ভেনিসেরই বাসিন্দা ছিলেন। তিনি শুধু পর্যটক নন, একজন বণিক বা ব্যবসায়ীও ছিলেন। পশ্চিমাদের মধ্যে সর্বপ্রথম সিল্ক রোড বা সিল্ক রুট পাড়ি দিয়ে চীনে পৌঁছানো ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তার মাধ্যমে এশিয়া, বিশেষ করে চীনের সাথে পরিচয় হয় ইউরোপের। এই অংশটাতে সমুদ্রের ঢেউয়ে দুলছে গন্ডোলা বা ডিঙি নৌকা, মন ভালো করা সব দৃশ্য। ইতিহাসের ভারে ভারাক্রান্ত হয়ে কয়েক কদম হেঁটে এখানে এলেই মনটা সজীব ও সতেজ হয়ে যায়। ভেনিসে কিন্তু আমরা ঢোকার পর থেকে বলে আসছি যে এখানে ট্যুরিস্টদের সবচেয়ে আকর্ষণের জায়গা হচ্ছে স্যান মার্কো। তাহলে আমাদের স্যান মার্কো দেখা শেষ, তার মানে ভেনিস দেখাও শেষ। এটা কোনো কথা হলো না। আমরা জলের শহরে আসছি, জলেই যদি না নামি তাহলে কি হবে? পানির মধ্যে গড়ে ওঠা একটা শহর হয়ে উঠেছিল এই অঞ্চলের প্রথম আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। নবম শতকে এর গোড়াপত্তন। তারপর 14 শতক পর্যন্ত ইতিহাসের এই পুরোটা সময় জুড়ে ভেনিস একটা ধনী শহর হিসেবে তার পরিচিতি ধরে রাখে। দেখুন এই জায়গাটা থেকে কি দেখা যায়। খালের সরু পথের ওপাশে বিরাট একটা জাহাজের চলে যাওয়া দেখা যাচ্ছে। সামনে দিয়ে ছোট্ট একটা ফেরি আছে না, লঞ্চ, ওইটা টাইনে নিতে। আপনারা আগেই জেনেছেন, পায়ে হাঁটা ছাড়া ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সঙ্গী একমাত্র ছোট ডিঙি নৌকা। প্রত্যেকটা বাড়িতেই অ্যাম্বুলেন্স প্লাস ফায়ার সার্ভিসের গাড়ি একদিক দিয়ে ঢুকানো যায়, আবার আরেক দিক দিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায়। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন এই নৌকা। বাড়ির ঘাটেই বাঁধা থাকে নিজস্ব নৌকা বা স্পিড বোট। আমরা ভেনিস থেকে এই অংশটা পেরিয়ে পাশের একটা দ্বীপে যাব। সে জায়গাটা আবার অন্য একটা কারণে বিখ্যাত। ভূমধ্যসাগরের অ্যাড্রিয়াটিক অংশের ভেনিতিয়ান উপহ্রদে ভেনিসের অবস্থান। 1866 সালে ইতালির অন্তর্ভুক্ত হওয়ার আগে ভেনিস আলাদা একটা রিপাবলিক ছিল বা আলাদা শাসন ব্যবস্থায় পরিচালিত হতো। এই অংশ থেকে সামনে যে একটা প্রাচীর ঘেরা অংশ দেখা যাচ্ছে সেটা নাকি স্থানীয় কবরস্থান। ভেনিসে এসেই প্রথম নৌপথে যাত্রা করছি। ভেনিস শহরটা একটু একটু করে পেছনে পড়ে যাচ্ছে। কোথায়? ওই যে কোথায় যেন বললো যে ভেনিসের কথা আমরা বলছিলাম। কোথায় যাচ্ছি রাজীব ভাই আমরা এখন? মুরানো, মুরানো যাচ্ছি। মুরানো গ্লাস ফ্যাক্টরি দেখতে যাচ্ছি। মুরানো যাচ্ছি, সেখানে কাঁচের কারখানা দেখতে যাব। ভেনিসে এসে কাঁচের তৈরি জিনিসপত্র কেন দেখতে যাচ্ছি তা সেখানে গেলেই বুঝতে পারবেন। এটা সম্ভবত ওই কবরস্থানের গেট। পুরো জলাশয়ের ভেতরে এমন গাছের অংশ বা কাঠ পুঁতে রাখতে দেখলাম। কি কাজ এটার সেটাও জানার আগ্রহ আছে। আমরা মুরানোতে চলে এসেছি। এই জায়গাটাতে পর্যটকদের আনাগোনা একটু কম মনে হচ্ছে, তবে ভেনিসের মতো এত বিখ্যাত না হলেও এটাও তো জলেরই শহর, তাই দৃশ্যগুলো প্রায় একই রকম। ভেনিস থেকে এর দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এই দ্বীপে মাত্র 5000-এর মতো মানুষ বসবাস করে। একটা সময় এটা স্বাধীন পৌরসভা ছিল, কিন্তু এখন ভেনিসেরই অংশ। প্রথম দিকে এখানে রোমানরা বসবাস শুরু করে, তারপর অন্যরা আসে।
একটা জেলে পাড়া হিসেবে এর উত্থান হলেও এখন কাঁচের বিভিন্ন সরঞ্জামের জন্য পৃথিবী বিখ্যাত। একেবারে গহনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র পর্যন্ত। আমরা প্রথমত উইন্ডো শপিং শুরু করি, অর্থাৎ দোকানের বাইরে থেকে যা যা দেখা যায় দেখতে থাকি। তারপর একটু একটু করে ভেতরে ঢুকি। ঢোকেন, সমস্যা নেই। এই কাঁচের সরঞ্জাম তৈরির মূল জায়গাও ছিল ভেনিসেই, কিন্তু সেখানকার বাড়িগুলো যেহেতু কাঠের ভিত্তির উপর গড়ে উঠেছে, সেহেতু সেখানে আগুনের একটা আশঙ্কা থেকেই যায়। তাই 1291 সালে কাঁচের সরঞ্জাম তৈরির কারখানাগুলো এই দ্বীপে সরিয়ে দেওয়া হয়। কাঁচের তৈরির জিনিসপত্রকে এরা কোন শিল্পের পর্যায়ে নিয়ে গেছে দেখলে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। শত শত বছর ধরে আন্তর্জাতিক কাঁচের সরঞ্জাম তৈরির শিল্পে মোড়ানোর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কিভাবে কাঁচকে এতটা বশে এনে নান্দনিক শিল্পে পরিণত করা হয় সেটা প্রশাসনিকভাবে গোপন রাখা হতো, কিন্তু 16 শতকের শেষ ভাগে এসে সেই গোপনীয়তা আর ধরে রাখা সম্ভব হয় না। অন্য ইউরোপীয় দেশগুলো সেই মন্ত্র জানতে শুরু করে, কারণ যারা এসবের কারিগর ছিল তাদেরকেই অন্য দেশগুলো নিয়ে যায় অথবা ব্যবসার ধারাবাহিকতায় জেনে যায়। আমার কাছে মনে হচ্ছে মেয়েরা এই শহরে আসলে পুরো মোড়ানোটাই কিনে ফেলতে চাইবে। মোরানো থেকে আবার ভেনিসের দিকে ফিরে যাচ্ছি, হয়তো ভেনিস থেকেও চলে যাব। একপাশে উঁচু উঁচু পাহাড়ের সারি, তার উপর জমে আছে তুষার। যাবার আগে আরো কিছু জানার কৌতূহল মেটাতে চাই। সেই মধ্যযুগে পানির উপর একটা শহর কেন গড়ে উঠলো, কিভাবে গড়ে উঠলো এবং কিভাবে টিকে থাকলো। তথ্য বলছে জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই শহরটি গড়ে উঠেছিল। আপনারা এই ভ্রমণ গল্পের প্রায় দৃশ্যেই কাঠের খুঁটি দেখেছেন নিশ্চয়ই। আসল কথা হলো এখানকার ভবন আর স্থাপনাগুলো সরাসরি আধুনিক পদ্ধতিতে নির্মাণ করা হয়নি। আসলে তখন সেটার সুযোগও ছিল না। আর এ কাজে মূল শক্তি হিসেবে কাজ করেছে কাঠের খুঁটি। কিন্তু অবাক ব্যাপার হলো সেই খুঁটিগুলো শত শত বছর ধরে টিকে গেছে। কারণ কি? কারণ হলো এই শহরের বসবাসের বাড়ি বা অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে লার্চ এবং ওক গাছের কাঠ দিয়ে। এই কাঠগুলো পানি প্রতিরোধী এবং সমুদ্রে পানির নিচে অক্সিজেনের সীমিত উপস্থিতির কারণে এসব কাঠে পচন ধরেনি। ভেনিস শুধু আমি একাই দেখলাম না, আপনাদেরও দেখালাম। ভেনিস সম্পর্কে শুধু আমি একাই জানলাম না, আপনাদেরও জানালাম। বেলা শেষের আলোয় মোহনীয় হয়ে উঠছে ভেনিস, কিন্তু আমাদের তো যাবার সময় হলো। এভাবেই সুন্দরকে পেছনে ফেলে আমরা বারবার চলে যাই, কারণ আমাদেরকে চলে যেতে হয়।